করোনা চিকিৎসায় চট্টগ্রামে মরার ওপর খাড়ার ঘা অতিরিক্ত বিলের বোঝা। নিয়মনীতি তোয়াক্কা নেই বেসরকারি হাসপাতালে, জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র 40 মিনিটে অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্ত সম্ভব, খরচও কম। দেশে করোনা পরীক্ষার সংকট কাটাতে দ্রুত চালুর পরামর্শ। আদালত বন্ধ থাকায় অর্থ লক্ষাধিক আইনজীবী এখন বেকার। অনেকেই বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। করোনা প্রভাবে 95% মানুষের আয় কমায় মধ্যবিত্তদের চরম দুঃসময়। বৃষ্টি আর পাহাড়ি ঢলে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপরে। সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধা সহ কয়েকটি জেলার বহু গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগ। এবং কোরবানির জন্য লালন করা লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, ব্যাপক লোকসানের শঙ্কা। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রামে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে বেসরকারি হাসপাতালের কার্যক্রম। করোনা রোগী ভর্তির ক্ষেত্রেও রয়েছে অনীহা। আবার কোনো রোগী ভর্তি করা হলেও বিল নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। বাড়তি বিল নেয়ার ক্ষেত্রে অজুহাতের শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বাড়তি টাকা নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ক্রমশ অবনতি ঘটছে করোনা পরিস্থিতির, সে সাথে চিকিৎসা সেবারও। আনিস মিয়া, বয়স 58 বছর। কয়েকদিন ধরে জ্বরের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত তার আর বাড়ি ফেরা হয়নি। পিতাকে হারিয়ে যখন শোকে দিশেহারা, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় একটি বড় আকারের বিলের ফর্দ। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে 93,994,000 টাকা বিল করেছেন। এটা অনেক বেশি অস্বাভাবিক। কোনো নিয়ম নীতি ছাড়াই চলছে নগরের বেসরকারি হাসপাতালগুলো। কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তির সুযোগ পেলেও চিকিৎসার নামে গলার কাটা বিলের বোঝায় জর্জরিত হচ্ছে রোগীরা। একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভয়ে এক্স হসপিটালের 30 তারিখ ভর্তি হয়েছি, 6 তারিখ রিলিজ করে দিয়েছি। 1,15,000 টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। অবশ্য বাড়তি বিল নেওয়ার নানা অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে 1 ঘন্টায় 70 লিটার করে দিতে হয়। 150 টাকা করে পার লিটার যদি নিই, সে যদি 14 দিন নেয় তার বিল তো অটোমেটিকলি বাড়বে। সরকারিভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ন্যায্য মূল্যে অক্সিজেন সরবরাহ ও বিলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া না হলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন নগরীর জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বেসরকারি হাসপাতালে আমাদের তো অজুহাত দেওয়ার কোনো নেই, শেষ নেই। তো অজুহাতগুলো বন্ধ করতে হবে এবং এটা নির্ধারণ করে না দিলে যা হচ্ছে তাই হবে। কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারে, সিভিল সার্জনকে বলতে পারে, ডিসিকে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না। আমাদের নলেজে কিন্তু এখনো নাই যে তারা বেশি নিচ্ছে, বললে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল রয়েছে 28টি। যেভাবে বাড়ছে সেভাবে হাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এমন অসহনীয় অবস্থা থেকে চট্টগ্রামবাসীর কখন পরিত্রাণ মিলবে ও কর্তৃপক্ষের ঘুম ভাঙবে, সেটি এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন ও আইসিইউ শয্যা সহ বিভিন্ন সুবিধা বাড়াতে নগরীর প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করছে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কমল। ধন্যবাদ ফয়সাল। এক কথায় বলা চলে বন্দরনগরী চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। কোথাও গিয়ে কিন্তু কাঙ্ক্ষিত চিকিৎসা সেবাটা মিলছে না, সেটি হোক কোভিড রোগী কিংবা হোক নন কোভিড রোগী। চট্টগ্রামে এখন পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা যদি আমি বলি 7,800-এর কাছাকাছি, মারা গেছে 165 জন। সেই 7,800 রোগী এবং 70 লাখ নগরবাসী, আশপাশের জেলাগুলো থেকে আরও 1.5 কোটি মানুষ কিন্তু এখানে চিকিৎসা নিতে আসে। আর এখানে কিন্তু শয্যা, কোভিড শয্যা 600-রও কম। আর অপরদিকে যদি বলেন যে আপনি যে আইসিইউ, চট্টগ্রামে আইসিইউ সংখ্যা
সংখ্যা রয়েছে মাত্র 24টি, এবং তাহলে বলা চলে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কতটা বিপর্যয়কর অবস্থানে নিয়েছে। এখন সাধারণ মানুষ কিন্তু হাসপাতালগুলিতে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, কোনো রকম টেস্ট করাতে পারছে না। অর্থাৎ যে করোনা যে পরীক্ষা, সে পরীক্ষার সময় লাগছে 14 থেকে 15 দিন পর্যন্ত। আসলে একটি বিপর্যয়কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে চট্টগ্রামের এই স্বাস্থ্য খাত। আর এটির প্রতিবাদে পাশাপাশি চট্টগ্রাম থেকে যে বিভিন্ন দাবি তোলা হয়েছে, সে দাবিগুলো চট্টগ্রামে ভেন্টিলেটর সহ আইসিইউ শয্যা বাড়ানো, এবং চট্টগ্রামে সকল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা পুনর্গঠন করা, এবং কোভিড টেস্টের সুযোগ বাড়ানো, এই সুযোগ দাবিগুলি নিয়ে চট্টগ্রামের মুক্তিযুদ্ধ সংসদ সহ বিভিন্ন সংগঠন প্রতীকী অনশন শুরু করেছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা কিন্তু এসে রাস্তায় অবস্থান নিয়েছে, এবং তারা বিভিন্ন দাবি তুলে ধরছে। সেই দাবিগুলো হচ্ছে চট্টগ্রামের যে স্বাস্থ্যখাতে ভেঙে পড়েছে সেটি পুনর্গঠন করতে হবে, প্রতিটি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং একই সাথে যে কোভিড রোগীর যে পরীক্ষার নমুনা পরীক্ষা যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি নিরসন করতে হবে, এবং আইসিইউর যে সংকট চলছে সেই সংকট নিরসন করতে হবে, এবং অক্সিজেন সংকট চলছে সেগুলো নিরসনের দাবি জানিয়ে আসছেন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। আসলে আপনারা জানেন যে মুক্তিযোদ্ধারাও রাস্তায় নেমেছে একটি কারণে। এখানে অভিযোগ উঠেছে একজন মুক্তিযোদ্ধার চিকিৎসা না পেয়ে মারা গেছেন, এমনটি অভিযোগ তুলেছেন তারা এখান থেকে। তো বলা চলে চট্টগ্রামের যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে চরম বিপর্যয়কর অবস্থা রয়েছে, বা সেই অবস্থাকে পুনর্গঠন করা, স্বাস্থ্যখাতকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, এবং যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে বিশেষ করে অক্সিজেন সংকট নিরসন, আইসিইউ সংকট নিরসনের দাবিতে এই যে প্রতীকী অনশন চলছে, সেই অনশন চলবে দুপুর 1টা পর্যন্ত। এবং এই মুক্তিযোদ্ধারা দাবি করছেন যে স্বাস্থ্যখাতকে আবার পুনর্গঠন করতে হবে, তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য তারা দাবি তুলেছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে প্রতীকী অনশন চলছে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের জন্য, তার সর্বশেষ। বাংলাদেশে করোনা পরীক্ষা সংকট মেটাতে বিকল্প হতে পারে অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে পিসিআর টেস্টের কাছাকাছি 84% সঠিক ফল মিলবে মাত্র 40 মিনিটে। এরই মধ্যে এই কিট ব্যবহার শুরু করেছে ভারত। সাফল্য পেয়ে তাদের পরামর্শ এই অঞ্চলে ব্যবহারের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারা। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। টেস্ট টেস্ট আর টেস্ট, করোনা মোকাবিলায় এই তত্ত্বে শুরু থেকেই পিছিয়ে বাংলাদেশ। 18 কোটির এই দেশে যখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে কোভিড-19, তখন 3.5 মাস পরে এসে গড় টেস্ট প্রতিদিন 16,000। এমন বাস্তবতায় পাশের দেশ ভারত এগিয়েছে অ্যান্টিজেন টেস্টের দিকে। দ্রুত রোগী শনাক্তে এই কিট কার্যকর বলছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। It is very specific. If the test is positive, it is positive. It does not cause false positive. Antigen test now is available in India. It is done by the government. 15,000 tests are done in Delhi every day. But the test is very quick. Therefore, in situations where it's a question of that you want a report within 1 hour, this test becomes very handy. গবেষণা বলছে এই টেস্ট 84%ই কার্যকরী। পজিটিভ ফলাফলের শতভাগই পজিটিভ, আর নেগেটিভের 16% নিয়ে যে সন্দেহ তা দূর করতে ব্যবহার করা যেতে পারে পিসিআর। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়, ফলাফল মিলবে মাত্র 35 থেকে 40 মিনিটে। আক্রান্তের প্রথম দিনেই মিলে ফল। তো বাংলাদেশ মেডিকেল মাইক্রোবায়োলজি সোসাইটি এবং ল্যাবরেটরির যে পরামর্শক কমিটি আছে করোনার জন্য, তারা কিন্তু এই অ্যান্টিজেন টেস্ট শুরু করার জন্য ইতিমধ্যেই বলেছেন অফিসিয়ালি। তা আমি মনে করি এটা দ্রুতই চালু করা উচিত। লক্ষ লক্ষ পিসিআর করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, এই জন্য আমাকে অবশ্যই বিকল্প নিতে হবে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দরকারি পলিসি, কারণ আমি পিসিআর কখনোই দিতে পারবো না। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন টেস্ট বাড়াতে এই কিট নিয়ে ভাবছেন তারা। অ্যান্টিজেন হতে পারে সেটা নিয়ে আমাদের ল্যাবরেটরি সায়েন্টিস্টরা আলাপ আলোচনা করছেন, সে বিষয়ে হয়তো একটা সিদ্ধান্ত আসবে। তারপরে গণস্বাস্থ্য অ্যান্টিজেন টেস্ট কিট তারা পরীক্ষার জন্য দিবে বঙ্গবন্ধু মেডিকেলে। পিসিআর টেস্টের চেয়ে খরচও তুলনামূলক কম হবে এই অ্যান্টিজেন টেস্টে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশের 95% মানুষের আয় কমেছে। এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। এই অবস্থায় শুধু নিম্নবিত্তই নয়, সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। পরিস্থিতির উত্তরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান পরিকল্পনা মন্ত্রী মৌসুম ইসলামের রিপোর্ট। আমার মনে করেন একটা ছোটখাটো শুরু ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছে। সবসময় বিক্রি টিক্রি ভালোই হতো, মোটামুটি মাসাল্লাহ আমার চলতে পারতাম, এখন তো আমি চলতে পারতাছি না। করোনা দুর্যোগে ব্যবসা গুটিয়ে আনার গল্পই বলছিলেন রাজধানীর কাঁঠাল বাগানের এই বাসিন্দা। জীবিকা বাঁচানোই এখন দায় হয়ে উঠেছে তার জন্য। একই অবস্থা রাজধানীর শপিং মলগুলোরও।
একটি শপিং মলে গিয়ে 1.5 ঘন্টায় চোখে পড়ে মাত্র 3 জন ক্রেতা। কাস্টমার 2-1 জন করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই অবস্থায় শুধু সরকারি চাকরিজীবী ছাড়া সব শ্রেণীর মানুষকেই জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আয় বেড়ে না, ব্যয় বাড়ছে। চাল ডাল সব জিনিসের দাম বাড়তি, বিশেষ করে যাতায়াত খরচ বেশি। ব্যাপারটাও এরকম যে অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় কোভিড-19-এর প্রভাবে দেশে প্রায় 100% মানুষের আয় কমেছে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর তথ্য বলছে করোনায় 5,000-এর কম আয়ের মানুষের 75% পর্যন্ত আয় কমেছে। 5 থেকে 15,000 আয়ের মানুষের 50% আর 15 থেকে 30,000 আয়কারীদের উপার্জন কমেছে 25% পর্যন্ত। তবে পণ্যের দাম বেড়েছে 10% পর্যন্ত। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ, এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে সরকারকে। ইতোমধ্যে অনেকেই তাদের চাকরি হারিয়েছেন, ব্যবসার সংস্থান হারিয়েছেন। ছোটখাটো উদ্যোক্তা যারা ছিলেন তারা তাদের জিনিস বিক্রি করতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেওয়া হয়েছে সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটে সব আয়ের মানুষের জন্য কাজ করছেন তারা। এত সম্পদ আমাদের সরকারেরও তো নেই যে দীর্ঘকাল আমরা পারবো এটা। সরকার SME খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনরুজ্জীবিত হলে তারা উপকৃত হবে এবং তারা তাদের কাজে ফিরে আসবে। করোনা ভাইরাসের কারণে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সরকারের নেয়া নানা উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশের করোনা পরবর্তী অর্থনীতি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে আদালত বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন দেশের প্রায় 60,000 আইনজীবী। অনেকেই চেম্বার বন্ধ করে দিয়েছেন, কেউ কেউ ছেড়েছেন ঢাকা। সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্ট চললেও বঞ্চিত 90% আইনজীবী। একদিকে বিচার প্রার্থীদের ভোগান্তি, অন্যদিকে আইনজীবীদের দৈন্যদশায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফজাল হোসেনের রিপোর্ট। মামলার চাপ নেই মক্কেলের আনাগুনা, বন্ধ উপার্জনের পথ। ফলে সংসার, কর্মচারীদের বেতন, চেম্বার ভাড়া দিতে নাভিশ্বাস আইনজীবীদের। সবচেয়ে বেশি বিপাকে কনিষ্ঠ আইনজীবীরা। অনেকেই এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। চেম্বার ছেড়ে দিয়েছে, আমি আর ভাড়া মেনটেন করতে পারতেছি না। আমার যে স্টাফগুলো ছিল তাদেরও আর বেতন দিতে পারতেছে, তারা বাড়িতে চলে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা বাসায় ফিরে যাব কিনা সেটাও বলতে পারছি না। একটা টাকা নাই, একটা পয়সা নাই। আইনজীবীদের একমাত্র উৎস হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে তাদের ফিস নেবেন, সেই কার্যক্রমটা বন্ধ হয়েছে। 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আদালত খুলে দিতে আন্দোলনে সাধারণ আইনজীবীরা। তাদের অভিযোগ, সীমিত পরিসরে অনলাইনে কোর্ট চললেও বঞ্চিত 90% আইনজীবী। আইনজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের রুটি রুজি এবং তাদের যে পেশার যে অধিকার কিংবা তাদের বলবো জীবিকা, সেটি কিন্তু অনেকাংশে কিন্তু একটা বিরাট একটা হুমকির সম্মুখীন হয়েছে। আইনজীবীদের জীবন জীবিকার জন্যে এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে সারা দেশে রেগুলার কোর্ট চালু করার কোনো বিকল্প নাই। নীতিমালা করে দ্রুত আদালতের বন্ধ দুয়ার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এই সিনিয়র আইনজীবী। এই ভার্চুয়াল কোর্ট দিয়ে গুটি কয়েক আমরা আইনজীবী আছি, তারা হয়তো এপিয়ার করতে পারে এবং তেমনি বিচার প্রার্থী 2-1 এপিয়ার করতে পারে। সত্যিকার অর্থে এটা কোনো কাজে আসছে না। এছাড়া ভার্চুয়াল আদালতে আসামিদের আত্মসমর্পণ ও আগাম জামিনের সুযোগ না থাকায় ফেরারি অনেক আসামি। দেশের প্রায় 1.5 লক্ষাধিক আইনজীবীর মানবিক দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালত খুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধা সহ কয়েকটি জেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বেড়ে নিমজ্জিত জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার 10টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। পাট ও আউশ ধানের ক্ষেতে পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। এছাড়াও সড়কে পানি ওঠায় বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দায়িত্বে অবহেলার কারণে প্রতি বছরই দুর্ভোগে পড়তে হয় বলে
অভিযোগ স্থানীয়দের। এছাড়া নদ নদীর পানি বেড়ে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া সহ দেশের কয়েকটি অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এই মুহূর্তে সুনামগঞ্জের পৌর এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ ফয়সাল। আমি এখন আছি সুনামগঞ্জের থেকে যে তাহিরপুর যে রাস্তাটা চলে গেছে, বিশ্বম্বরপুর যে রাস্তাটা চলে গেছে, সেই সড়কের উপর দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রবল স্রোতে বা প্রবল বেগে পানি প্রবেশ করছে বিভিন্ন হাওর বা বিভিন্ন জনপদে, যেই কারণে যে এখন পর্যন্ত এই সুনামগঞ্জের প্রায় 9টি উপজেলার 45,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, যার যদি হিসাব দিইতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে। এইভাবে প্রবল বেগে পানি প্রবেশ করছে বিভিন্ন জনপদে, বিভিন্ন বাড়িতে। আমরা ইতিমধ্যে দেখেছি পৌর এলাকার প্রায় 90% এলাকায় পানি প্রবেশ করেছে, প্রত্যেকটি সড়ক পানি প্রবেশ করেছে, যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত যে হিসাবটা আমরা পেয়েছি, প্রায় 4,000 হেক্টর জমি আউশ ধান পানিতে তলিয়ে গেছে, প্রায় 200 হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং 200 পুকুরের মাছ পানিতে মিশে গেছে এবং সব কিছু মিলে যে বলা যায় একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে আছে সুনামগঞ্জ জেলাবাসী। এবং যেই 8-9টি উপজেলা মানুষ পানিবন্দী হয়েছে, প্রত্যেকটা এলাকায় একই অবস্থা। আমরা যে দেখাচ্ছি এটা হচ্ছে কি সুনামগঞ্জ এই সদর এলাকার পাশেই হচ্ছে কি বিশ্বম্বরপুর উপজেলা, তারপরে তাহিরপুর উপজেলা, অন্যদিকে জাম্বালপুরের সাথেও সুনামগঞ্জ শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি কিছু সময় আগে, মোহাম্মদ আব্দুল আহাদ আমাকে যেটা জানিয়েছে জেলা প্রশাসক, যে 45,000 পরিবারকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে, বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং শুকনা খাবার বিতরণের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং শুকনা খাবার কেনা হচ্ছে এবং কিনে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে বানভাসী মানুষের সাথে কথা বলে আমি যেটা জেনেছি, এখন পর্যন্ত কোথাও তেমন ত্রাণ সামগ্রী পৌঁছে নেই। বিশেষ করে মানুষের খাদ্যর পাশাপাশি যে গবাদি পশুগুলো আছে, সেই গবাদি পশুর খাবারের প্রকট সংকট দেখা দিয়েছে, কারণ প্রত্যেকটি জায়গায় যে গোখাদ্য রয়েছে সেগুলো পানি নিচে তলিয়ে গেছে। সব কিছু মিলে বলা যায় যে এই যে সুনামগঞ্জের প্রতিবার মানুষই বানভাসী মানুষে বানের সাথে বসবাস করে প্রতি বছরই মানুষ। এইবার 2004 সালের পরে এবারই বড় ধরনের একটি বন্যার আশঙ্কা করছে সুনামগঞ্জ জেলারবাসী। এই ছিল মোটামুটি সুনামগঞ্জের বন্যার সর্বশেষ খবর। ফয়সাল। করোনার কারণে কোরবানির জন্য লালন করা 3 লাখ গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের প্রায় 9,000 খামারি। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখনও কেউ যোগাযোগ করেনি। এতে লোকসান আতঙ্কে রয়েছেন খামারিরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জাত ভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4,000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকা ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার 79,000 গরু, 12,000 মহিষ, 1,69,000 ছাগল ও 34,500 ভেড়া পালন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1 কোটি। প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন 5 লাখেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
গেল ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে প্রায় ৬ মাসে বিশ্বব্যাপী আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি। জানুয়ারিতে আক্রান্ত হয় ১১,৯৫০ জন, ফেব্রুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় ৮৬,৬০৬ জনে, মার্চে আক্রান্ত পৌঁছায় ৮,৬৪,৭৪৫ জনে, এপ্রিলে শনাক্তের সংখ্যা ছাড়ায় ৩২,৭০,০০০, মে মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬২,৫৮,১৫৮ জনে, ২৬শে জুন এই সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। সবচেয়ে বেশি আক্রান্ত চলতি মাসে ৩৭ লাখের বেশি। এ সময়ে করোনায় মারা গেছে প্রায় ৫ লাখ মানুষ। ১৭ জানুয়ারি প্রথম ব্যক্তির মৃত্যু হয়, ওই মাসে মৃত্যু হয় ২৫৯ জনের, ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ২,৯৭৭ জনে, মার্চে মৃত্যুর সংখ্যা পৌঁছায় ৪৪,৭৪৫-এ। এপ্রিল পর্যন্ত মোট মৃত্যু ২,৩৫,০০৬ জন, মে মাসে মৃত্যু ছাড়িয়ে যায় ৩,৭৭,০০০, ২৬শে জুন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে, আক্রান্ত প্রায় ২৬ লাখ, মারা গেছে ১,২৮,০০০, পরেই আছে ব্রাজিল, আক্রান্ত ১২,৮৪,০০০-এর বেশি, মৃত্যু ছাড়িয়েছে ৫৬,০০০। এরপরই আক্রান্তের দিক থেকে রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেনের অবস্থান। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা চিকিৎসায় চট্টগ্রামে মরার উপর খাড়ার ঘা, অতিরিক্ত বিলের বোঝা, নিয়মনীতির তোয়াক্কা নেই বেসরকারি হাসপাতালে, জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র ৪০ মিনিটে অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্ত সম্ভব, খরচও কম, দেশে করোনা পরীক্ষার সংকট কাটাতে দ্রুত চালুর পরামর্শ। আদালত বন্ধ থাকায় অর্থ লক্ষাধিক আইনজীবী এখন বেকার, বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। করোনার প্রভাবে উপার্জন বন্ধ থাকায় দুঃসময়ে মধ্যবিত্তরা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপরে। সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধা সহ কয়েকটি জেলার বহু গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগ। এবং কুরবানির জন্য লালন করা লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, লোকসানের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।